আসসালামু আলাইকুম। বাংলাদেশে বা আমাদের উপমহাদেশে বিপ্লবী চেতনার মানুষ কখনো ছিলেন না, বিষয়টা কিন্তু তা না। বিপ্লবী অনেক জন্মাইছে এই দেশে। গতকালকে আমার দেশ একটা ফিচার করছে হাবিলদার রজব আলী, যিনি ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করছিলেন এবং চট্টগ্রামে তিনি আ গহীন অরণ্যের মধ্যে হারায় গেছিলেন। অনেক কথা আছে এ ব্যাপারে। তারপরে আমরা তিতুমীরের গল্প জানি, আমরা অনেক কিছু গল্প জানি। কিন্তু সমস্যাটা হইছে কোথায় জানেন? আমরা কখনোই আমাদের বিপ্লবটাকে শেষ পর্যন্ত নিয়ে যাইতে পারি নাই। বা আমাদের বিপ্লবটা কখনো কানেক্টিং হয় নাই ঠিকমতো। আমরা জানি যে এই যে হাদি মারা গেল। হাদি একজন বিপ্লবী, বাট তিনি আম তার শ্রদ্ধার সাথেই বলতেছি উনি একজন ব্যর্থ বিপ্লবী। ব্যর্থ বিপ্লবী কেন? উনি উনার যা চেষ্টা, উনার যা intellectual কাজকর্ম অনেক কিছু আমরা তার মৃত্যুর পরে জানছি। মৃত্যুর আগে আমরা তাকে যে সাপোর্ট করা বা তাকে যে আমরা পাহারা দেওয়া, এগুলি আমরা অনেক কিছু জানি নাই। ঠিক আছে? বা তিনি এই রাষ্ট্রের কোনো জঞ্জাল পরিষ্কার করতে পারেন নাই। এরকম না যে তিনি আ বিপ্লবী হয়ে ক্ষমতায় এসে তিনি অনেক দেশের শত্রুকে উনি মারছেন, এরকম কিছু হয় নাই। কিন্তু এই রাষ্ট্রের সফল বিপ্লবী কারা? দেখেন, আমাদের বাংলাদেশের কথা যদি বলি, ৭১ এর পর থেকে ধরে আমরা যদি সফল বিপ্লবের কথা বলি, তাইলে ৭৫ কে রাখতে হবে সবার আগে। অথচ ৭৫ কে আমাদের জাতির ইতিহাস থেকে মুছে ফেলা হইছে। এটা মুছে ফেলার ক্ষেত্রে মেইন কাজ করছে ৭৫ এর পরে যিনি ক্ষমতায় আসছেন। দেখেন, জিয়াউর রহমান। বিপ্লবীদেরকে হত্যা করছেন, বিপ্লবীদেরকে দেশান্তর যারা হয়ে গেছিলেন তাদেরকে আর দেশে ফিরায় আনেন নাই। যদিও খন্দকার মোশতাক তাকে বলছিল যে, "আপনি যদি আপনার হাতকে মজবুত করতে চান, আপনি বিপ্লবীদেরকে যারা আপনাকে ভালোবাসে, যারা আপনাকে মুক্তিযুদ্ধের পরে ডেপুটি চিফ অফ আর্মি স্টাফ করছে, যারা আপনাকে এই এই বিপ্লবের পরে যারা আপনাকে সেনাপ্রধান বানাইছে নতুন করে, তাদেরকে আপনি নিয়ে আসেন। তারা আপনার ক্ষতি করবে না। তারা সমস্ত বিপ্লবী সৈনিকদেরকে বরং তারা ঠান্ডা রাখবে।" কিন্তু জিয়া তাদেরকে তো আনেনই নাই। তাদেরকে ১ম এ লিবিয়াতে পাঠাইছে। লিবিয়া থেকে তারা এক জায়গায় থাকলে সবাই জিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে। এজন্য তাদেরকে বিভিন্ন জায়গায় ভাগ করে দিছে। বিভিন্ন রাষ্ট্রে তাদেরকে পাঠায় দিছে। যার ফলে জিয়ার একটা জিনিস মনে রাখতে হবে, ক্ষমতায় বসে কিন্তু শত্রু-মিত্র চেনা যায় না। জিয়ার সাথে ক্ষমতায় আসার পর জিয়ার ঘনিষ্ঠ যে ব্যক্তিগুলো হইছে, এই ব্যক্তিগুলোর সাথে ক্ষমতায় যাওয়ার মানে জিয়া যখন ক্ষমতায় যান নাই, তখন তার ঘনিষ্ঠতা ছিল না। কিন্তু ক্ষমতায় তিনি আসার পরে যারা তার আপন মানুষ, তাদেরকে তিনি দূরে পাঠায় দিছেন। অনেক দূরে পাঠায় দিছেন। ব্রাজিলে পাঠায় দিছেন, আর্জেন্টিনায় পাঠায় দিছেন। তো যেটা বলছিলাম, বাংলাদেশের একমাত্র সফল বিপ্লব হচ্ছে ৭৫ এর বিপ্লব। যেই বিপ্লবে আমাদেরকে কোনো প্রাণ দিতে হয় নাই। অর্থাৎ দেশের জালেম শেখ মুজিবকে সপরিবারে তাকে নিহত করা হইছে। এখানে ক্যাজুয়ালিটি বলতে হবে। শেখ মুজিব নিহত হইছে, তাকে মারা হয় নাই। এটা নিয়ে আমি একটা আলাদা ভিডিও করব, যেখানে আমি আপনাদেরকে বোঝাবো, প্রমাণ দিব যে বিপ্লবীদের উদ্দেশ্য ছিল শেখ মুজিবকে কোনমতে জাস্ট তাকে ক্ষমতাচ্যুত করে তাকে অস্ত্রের মুখে ইস্তফা দেওয়ার ঘোষণা দেওয়া, দ্যাটস ইট। আর কিছু উদ্দেশ্য ছিল না। কিন্তু শেখ মুজিব তার ঘর থেকে শেখ কামাল আগে ফায়ার করে। ফলে আত্মরক্ষার জন্য হচ্ছে যে যারা বিপ্লবী যারা ওদেরকে ধরতে গেছিলেন তারা গুলি করেন। তাদের লোক আগে মারে শেখ মুজিবের পরিবারের সদস্যরা। তখন তারা অ্যাটাক করে। যাই হোক, সেটার মধ্যে আমি চলে গেছি। এখন এই যে ৭৫ এর বিপ্লব, ২৪ এর বিপ্লব, এই বিপ্লব পরবর্তী যে টার্মটা, এইটাতে আমরা ভালো কোনো পদক্ষেপ নিতে পারি নাই। বিপ্লব পরবর্তী পরে সময়ে আমরা এমন মানুষদেরকেই রাষ্ট্রের দায়িত্ব দিছি যারা বিপ্লবী চিন্তাধারার না। আপনি দেখেন, আমাদের বর্তমান উপদেষ্টাদের মধ্যে কেউই বিপ্লবের সাথে জড়িত ছিল না। হ্যাঁ? কিন্তু তাদের বিপ্লবের সাথে জড়িত ছিল এমন কাউকে আমরা বসাইতে পারি নাই। ইউনূসের হিসাবটা আলাদা। ইউনূসকে আমরা আন্তর্জাতিক কারণে বসাইছি। কিন্তু তার অন্য উপদেষ্টা কেন আমরা সঠিক লোক বসাইতে পারলাম না? বা ইউনূসের হাতে আমরা সব ক্ষমতা কেন দিয়ে দিলাম? আমরা বিপ্লবের পরে কেন চোখ বন্ধ করে ফেললাম? তো এইটা হচ্ছে রিসেন্ট ঘটনা বলতেছি। আর আগের ঘটনায় যাই। দেখেন, আমরা যে এখনো পর্যন্ত শোষিত হইতেছি, এই যে ব্রিটিশ বিচার ব্যবস্থা, তারপরে আমলাতান্ত্রিক জটিলতা, এই সবের মাধ্যমে আমরা যে শাসিত হইতেছি বা ইসলাম বিরোধী আইন, মানবতা বিরোধী আইন, এইটা কেন? এইটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। এটা আপনাদের মনে রাখতে হবে। দেখেন, পৃথিবীতে যখন কোনো বিজাতীয় শক্তি কারো করে, সে যদি আপনি মাইরা ধইরা না তাড়ান, আপনি তাকে ঝাঁটা-পিটা করে আপনার দেশ থেকে না তাড়ান, তাইলে আপনি তার থেকে কখনো মুক্ত হইতে পারবেন না। দেখেন, আফগানিস্তানের সাথে যুদ্ধ হইছে আমেরিকার। আমেরিকা যখন আ মানে হেরে গেছে যুদ্ধে, এটা যুদ্ধের মাধ্যমে কিন্তু হারছে। তখন আমেরিকা তল্পি গোটায় চলে গেছে। তালেবান সরকার ক্ষমতায় আসছে। তারা তাদের মতো করে দেশপ্রেমিক লোক দিয়া দেশ চালাইতেছে। এখন তালেবান তার দেশের মানুষকে ভাতা দেয়।
তালেবানের বিরুদ্ধে যারা লড়াই করে মারা গেছে তাদের পরিবারকেও তালেবান ভাতা দেয়। তার মানে কি? তার মানে হইলো ওই যে পরাজিত শক্তি সেটা যখন গেছে পালায়া, তার তল্পি বাহকদেরকে নিয়ে পালায় গেছে। কিন্তু ৪৭ এ আমরা যে ভুলটা করছি জাতিগতভাবে দেখেন, ৪৭ এ আমাদের আন্দোলনটা হইছে রাজনৈতিক আন্দোলন। এর আগে কিন্তু আমরা ব্রিটিশদের সাথে সশস্ত্র আন্দোলন করছি। তো ৪৭ এ ব্রিটিশরা এই যে রাষ্ট্রভার যাদের হাতে বুঝাই দিয়ে গেছে, তখন ব্রিটিশরা দেখছে যে ১৮০০ সালের শেষের দিকে সারা পৃথিবীতে মানবাধিকার জেগে উঠছে। পৃথিবীর মানুষ আর স্বৈরাচারী শাসক, বিদেশি শাসকদেরকে আর অ্যাকসেপ্ট করতেছে না। তখন তারা যেটা করছে, তারা তাদের পছন্দের মানুষ হচ্ছে যে মানুষের হাতে আমাদের দেশের ক্ষমতাগুলো দিয়ে গেছে। এবং এমন একজন মানুষকে দিয়ে আমাদের এই অঞ্চলের ম্যাপ আঁকাইছে, এই মুহূর্তে তার নামটা আমার মনে নাই। যেই মানুষটা কোনোদিন ভারতে আসেন নাই, ভারতের অঞ্চলগুলো দেখেন নাই। তিনি পেন্সিল দিয়ে যে দাগটা দিয়ে দিছেন, ওইটাই আমাদের ম্যাপ হয়ে গেছে। এই দাগটা যে বুঝে নিবে ওই ব্রিটিশদের কাছ থেকে, সেই রকম ইন্টেলেকচুয়াল লোক আমাদের তল্লাটে ছিল না। অর্থাৎ আমাদের নেতৃত্ব সংকট এই পর্যায়ে ছিল যে তাদের সাথে ভালো মতো বার্গেইন করা। ভারতের সাথে এই যে চিকেন নেক আছে, ভারত যেটা নিয়ে পেরেশানিতে আছে, ওইদিকে চীনের সাথে ভারতের পেরেশানি, আমাদের বাংলাদেশের সাথে ভারতের পেরেশানি, বিভিন্ন মানে এই যে সীমানা আঁকাটা এটাও যে ঠিক মতো হয় নাই, এইটা বুঝে নেওয়ার মতো কেউ ছিল না। তখন ব্রিটিশরা চলে গেছে, যারা ছিল ২-৪ জন, তারা তাদের মতো করে ব্রিটিশরা যা বলছে তাই শুনছে। মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, নেহেরু বলেন, যাদের কথাই বলেন, মহাত্মা গান্ধী বলেন, উভয় পক্ষের লিডার যারা, তারা যেমন মোহাম্মদ আলী জিন্নাহর কথা যদি বলি, উনি ইংল্যান্ডে পড়ালেখা করছেন। উনি ব্যক্তিগতভাবে তার ধর্ম শিয়া ছিল, বাট সেকুলার পন্থী উনি। উনি যে একদম আমাদের চেতনায় বিশ্বাস করতেন, উনি যে এত ভদ্রলোক, উনি যে মানুষের অধিকারে বিশ্বাস করেন, উনি বাংলাদেশে আইসা বলে গেছেন এই পাকিস্তানের ৫% মানুষের ভাষা হচ্ছে উর্দু। কিন্তু তিনি বাংলাদেশে আইসেও বলে গেছেন যে রাষ্ট্রীয় ভাষা উর্দু। উর্দুতে রাষ্ট্রের কাগজ কলমে লেখা হবে এবং উর্দু কথা বলতে হবে বাধ্যতামূলক। তো বোঝাই যায় এই লোক কোনোভাবেই জাতি কেন্দ্রিক চিন্তা চেতনা করতেন না। তো যেটা বলছিলাম, ব্রিটিশদেরকে আমরা তাদের সাথে ২০০ বছর লড়াই করছি, কিন্তু যাওয়ার সময় তাদেরকে আমরা পিটায়া ভাগাই নাই, শান্তিপূর্ণভাবে ভাগাইছি। এর ফলে যেটা হইছে, আমাদের আপনি আর্মি বলেন, পুলিশ বলেন, ওই যে ব্রিটিশ বাহিনী রয়ে গেছে, ওই যে কালচার রয়ে গেছে নাগরিকের উপর জুলুম করা, ওইটা এখনো চলমান, ওই লেগেসি এখনো চলমান। আমরা যে হাঁসফাঁস করি, আমরা যে নাগরিক অধিকারগুলো পাই না, এর কারণ হইল আমরা এখনো ঔপনিবেশিক মডেলে চলতেছি। ঠিক আছে? অথচ পৃথিবীর যে রাষ্ট্রগুলো আমাদের পরে মুক্ত হইছে, ৪৭ এর পরে মুক্ত হইছে, আপনি ব্রুনাইতে উপনিবেশ ছিল, আপনি মালয়েশিয়াতে উপনিবেশ ছিল। ব্রিটিশ উপনিবেশ তো সারা পৃথিবীতেই ছিল। বলা হয় যে ব্রিটিশের সূর্য ডুবে, এক জায়গায় ডুবলে আরেক জায়গায় তাদের সূর্য উঠে যায়। এবং এটাতে কোনো সন্দেহ নাই যে পৃথিবীর বিগত ২০০ বছরের সবচেয়ে বড় মানে বিজেতা হচ্ছে ব্রিটিশরা। আপনি আমেরিকার কথা বলেন, সব জায়গার, কানাডার কথা বলেন, সব জায়গায় ব্রিটিশ উপনিবেশ জয়কার ছিল। কিন্তু প্রত্যেকটা দেশ থেকে ব্রিটিশরা চলে যাওয়ার পরে ওই দেশের নাগরিক, ওই দেশের বিপ্লবী চিন্তাধারার মানুষকে দিয়ে তাদের রাষ্ট্র পরিচালনা শুরু করছে। কিন্তু আমরা যেটা করছি, আমরা ৭১-এ যুদ্ধ করছি পাকিস্তানের বিরুদ্ধে, কিন্তু ৪৭-এ আমরা ব্রিটিশদের বিরুদ্ধে বলেন, সব জায়গায় হচ্ছে আপনার মানুষের অধিকার বঞ্চিত। ঠিক আছে? সব জায়গায় হচ্ছে যে আপনার এই করাপশন, দুর্নীতি, বিচার ব্যবস্থায় সমস্যা, সবকিছু সমস্যা রয়ে গেছে। সো আমি যেটা বলছিলাম, পরাজিত জাতির বা বিতাড়িত জাতির কালচার কেউ মানে রাখে না, কোনো জাতিগোষ্ঠী রাখে না, কিন্তু আমরা কিন্তু রেখে দিছি। আমরা এখনো ব্রিটিশ মডেলেই চলতেছি। ফলে আমরা যে লড়াইটা ঠিকঠাকভাবে করি নাই আমাদের জাতীয় ইতিহাসে, এটা কিন্তু আমাদেরকে মানতে হবে। এবং আমাদের যত রকম সংগ্রাম ছিল, আন্দোলন ছিল, এগুলোর বেশিরভাগই ব্যর্থ হয়েছে। সো এটা আমি বলতে চাই যে আমাদের দেশের যদি মুক্তি হইতে চায়, এই যে গণতান্ত্রিক নির্বাচনী পদ্ধতির মাধ্যমে হয়তো বা আবার ৫ বছর পরে আমাদের মারামারি করতে হবে, বিএনপি যখন আবার হাসিনার মতো জালেম হয়ে উঠবে, তখন যদি ভবিষ্যতে কখনো আমরা আবারও বিপ্লবের সুযোগ পাই, তখন বিপ্লবের পরে পুরনো ধারায় আর ফিরে যাওয়া যাবে না। এই ২৪-এর পরে ৩ দিন পরেই যখন বিএনপি বলল রাজনীতিক নির্বাচন দিতে হবে, যখন বিএনপি বলল যে আপনার রাষ্ট্রপতিকে সরানো যাবে না, তখনই আমাদের ভুল হয়েছে। তখনই আমাদের উচিত ছিল বিএনপিকে ঝাড়ুপিটা করে যে আমরা আগে বিচারগুলো করব। ২৪-এর একজন শহীদের বিচার হয় নাই। আপনার
আবরার ফাহাদের বিচার এখনো হয় নাই। আপনি লিয়াকত জেনারেল ওই যে মেজর সিনহার বিচার এখন একটা বিচারও হয় নাই, বহুল আলোচিত বিচারগুলি। ঠিক আছে? সো এই জায়গায় মানে সরকার যেটা আসছিল এটাকে বিএনপি গুতাইতে গুতাইতে নির্বাচনের একটা তারিখ নিছে। এই নির্বাচনের মধ্যেই আমাদের ২৪ বিপ্লব শেষ হয়ে গেছে। সো আমি যেটা বলতে চাই, আমাদের পূর্বের ইতিহাসে সবচেয়ে বড় ভুল ছিল ৪৭-এ আমরা ব্রিটিশদের রাষ্ট্র ব্যবস্থাকে আমরা নো বলি নাই। ব্রিটিশদের রাষ্ট্র ব্যবস্থাকে বাদ দিয়া সম্পূর্ণ আমাদের সুবিধা মতো করে আমরা কিছু করতে পারিনি সম্মিলিতভাবে। পাকিস্তান যাওয়ার পরে ৭১-এও আমরা পুরনো সিস্টেমে রয়ে গেছি। আমরা আমাদের ওই যে ব্রিটিশরা ধরায় দিয়ে গেছে সব কিছু, ফলে আমাদের এই ব্যর্থতা চলমান। যতদিন আমরা এই সিস্টেম থেকে না বের হব, যতদিন অন্য কোনো বিপ্লব না হবে, সেই বিপ্লবের পরে আমাদেরকে আর মানে নির্বাচন নামক এই ফেতনার মধ্যে পড়া যাবে না। যখন ৭০-এর বন্যা হয় তখন মৌলানা ভাসানী বলছিলেন যে নির্বাচনকে লাথি মারো, আরও কী কী জানি বলছিলেন উনি, মানে জনগণের সেবায় নিমগ্ন হয়েছিলেন। কিন্তু শেখ মুজিব নির্বাচনের পক্ষে ছিল, ফলে সে নির্বাচন করছে, সে ক্ষমতায় আসছে। তো এই বিষয়গুলো জনগণের মাথায় রাখতে হবে যে নির্বাচন হয়তো বা একটা ক্ষমতা হস্তান্তরের শান্তিপূর্ণ প্রক্রিয়া, কিন্তু আমাদের দেশের ক্ষেত্রে যারা এটাকে কন্ট্রোল করেন, নির্বাচনকে কন্ট্রোল করেন, আইন শৃঙ্খলা বাহিনী, প্রশাসন, সব জায়গায় দুর্নীতিগ্রস্ত মানুষের থাকার ফলে যাদেরকে টাকা দিয়ে কেনা যায়, আমাদের মতো রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠা হওয়ার জন্য নির্বাচনী পদ্ধতি এইটা যে ফলপ্রসূ না, এটা কিন্তু আমরা দেখছি। আমরা ৯০-এর নির্বাচনে দেখছি, ৯০-এর আন্দোলনে নূর হোসেন মারা যাওয়ার পরে এইটার ফসলটা বিএনপির ঘরে গেছে। বিএনপি মানে এরশাদকে নিয়ে মেইন সমস্যা ছিল রাজনীতিবিদদের, সেই আন্দোলনে সাধারণ মানুষ মারা গেছে, বিএনপি ক্ষমতায় আসছে। আবার ২০০৮ সালে লগি বয়সের আন্দোলনে কিছু মানুষ মরছে। আবার যখন নেক্সট, এখন তো হয়তো বিএনপি চলে আসবে, এটার কোনো বিকল্প নেই, অবশ্যই বিএনপি আসবে। বিএনপি আসার পরে আবার ৫ বছর পরে একটা মারামারি লাগবে। বিএনপি হাসিনা যে তত্ত্বাবধায়ক সরকারকে বাতিল অবস্থায় কিন্তু সংবিধানকে ছেড়ে গেছে। সো ইটস ভেরি ইজি ফর দ্য বিএনপি যে বিএনপি আর তত্ত্বাবধায়ক সরকার অবস্থা কিন্তু বাতিল করবে না। কারণ বিএনপি যেহেতু বড়, মানে ধরেন যে বড় রকমভাবে ২০০ আসনের বেশিতে জেতার চিন্তাভাবনা, ফলে বিএনপি কিন্তু তত্ত্বাবধায়ক সরকার সংস্কার না করে তারা হাসিনার স্টাইলে আবার নির্বাচন দেওয়ার চেষ্টা করবে। ওই সময় আমাদের আবার মারামারি করতে হবে, কিছু করার নেই। আমাদের রক্ত সস্তা, ৭৫-এ রক্ত ছাড়া আমরা যা পাইছিলাম সস্তায় পাওয়ার কারণে আমরা সেটার কদর করি নাই। এখন আমাদেরকে আরও চড়া মূল্য দিতে হবে। ভালো থাকবেন। আপনাদের কোনো পরামর্শ থাকলে, আমার কথায় যদি কোনো ভুল থাকে, যৌক্তিক সমালোচনা অবশ্যই আপনারা করবেন। আর যদি দেশের জন্য ভালো মনে করেন, আমার ভিডিও শেয়ার করবেন যাতে করে বেশিরভাগ মানুষের কাছে পৌঁছায়। ওকে, আল্লাহ হাফিজ।